খাওয়া দাওয়া শেষ করলাম এইমাত্র। লাল বাবা সবাই খেলাম, খুব সুন্দর খাবার। 70 টাকা একটা অবিশ্বাস্য রকম মেনু দিয়েছিল, আর প্রত্যেকটা খাওয়া খুব গরম ছিল। পেট ভরে খেলাম, আর খাওয়ার পর 1 কাপ আবার চা খেয়ে আর এখন একটু পাইচারি করছি, কারণ আমাদের গ্রুপে যারা সবাই এসে তারা সবাই খেতে ব্যস্ত। এখন কিছুক্ষণ দাঁড়াবে বাস, সেখানে কিছুক্ষণ পর বাস ছাড়বে। তো পেট পুজো কমপ্লিট, আর এখন টানা লম্বা বাস জার্নি চলবে সারা রাত ধরে। তাতে হয়তো সেরকম বেশি ভিডিও করতে পারবো না। সকালে যখন পাত্তাতু ভ্যালি পৌঁছাবো, পাত্তাতু ভ্যালি পৌঁছে সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, নয়নাভিরাম মনোরম সৌন্দর্যে ভরা যে রাস্তা, পাত্তাতু ভ্যালি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় একটা ডিটেলস ভিডিও বানাবো সকালবেলায় উঠে। আর রাতে বেশি ভিডিও আর করবো না, কারণ ব্যাটারি ড্রেন করে শুধু লাভ নাই। আমার পাওয়ার ব্যাংক আছে সঙ্গে, যদিও সকালবেলা উঠে একবার পাত্তাতু ভ্যালিতে গিয়ে সেখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা যে রাস্তা, সেই রাস্তার ভিডিও তুলে নিয়ে আসলাম আমাদের লাইভ স্ট্রিম চ্যানেল। সেই উদ্দেশ্য নিয়ে এখন আমি এই মুহূর্তে আছি রাজপথের কাছে, বিউরিয়া বলে একটা জায়গা আছে সেখানে। তাদের খাবার কমপ্লিট, এবার আবার শুরু করতে চলেছি আমার বাস জার্নি। আমাকে এই জায়গাটা দিলে ভালো হতো। এখানে দেবে, এই জায়গাটা দেবেন? আচ্ছা, ডান দিকে জল, ভরপুর জল। দেখা যাবে না, অন্ধকার। অন্ধকারে কিছু দেখতে হবে না, এইখানটা দেখতে পাওয়া যাবে। একটা পার্ট খুলে রেখেছে, শুধু একটা পার্ট, মিডিলে একটা পার্ট করা আছে। দেখছি তো প্রচুর জল আছে। ডান দিকে জল দেখতে হবে না দিনের বেলায়, জল দেখতে হবে দিনের বেলায়। এখন আমরা যে বাঁধটার ওপর দিয়ে যাচ্ছি, এটা হলো সেই বিখ্যাত দুর্গাপুর ব্যারেজ। আর দুর্গাপুর ব্যারেজ হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি দুর্গাপুর শহরের কাছে দামোদর নদের উপর নির্মিত একটি বাঁধ। এই ব্যারেজটি পরিচালনা করে দামোদর ভ্যালি কর্পোরেশন। এই দুর্গাপুর ব্যারেজের দ্বারা দামোদর নদ ও তার উপনদীগুলির বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এই ব্যারেজ থেকে কৃষি জমিতে জলসেচের জন্য সেচ খাল খনন করা হয়েছে, যার দ্বারা বর্ধমান জেলা ও বাঁকুড়া জেলার কৃষি জমিতে জলসেচ করা হয়। 1955 সালে এই দুর্গাপুর ব্যারেজটি নির্মিত করা হয়েছিল, আর এটা দৈর্ঘ্য হচ্ছে 692 মিটার বা 2270 ফুট। আর এই দুর্গাপুর ব্যারেজে মোট 34টি গেট রয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে শুরু হওয়া বাম তীরের মূল খালটির দৈর্ঘ্য হচ্ছে 137 কিলোমিটার এবং ডান তীরের মূল খালের দৈর্ঘ্য হচ্ছে 89 কিলোমিটার। বাম তীরের খাল ব্যারেজ থেকে প্রতি সেকেন্ডে 260 ঘনমিটার এবং ডান তীরের খালের ব্যারেজ থেকে প্রতি সেকেন্ডে 64 ঘনমিটার জল প্রবাহিত হয় এই দুর্গাপুর ব্যারেজে। দুর্গাপুর ব্যারেজটি দামোদর নদীর ওপারে বাঁকুড়া জেলার সীমান্তে এবং আংশিকভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এটি দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা মূলত সেচের উদ্দেশ্যে এবং দুর্গাপুরের শিল্প শহরতলিতে জল সরবরাহের জন্য নির্মিত করা হয়েছিল। 1964 সালে সেচ এবং খাল ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল। তিলাইয়া, কোনার, মাইথন এবং পাঞ্চেতে অবস্থিত 4টি প্রধান বহুমুখী বাঁধ 1953 সাল থেকে 1959 সালের মধ্যে চালু করা হয়েছিল। এছাড়াও মূল স্রোতের উপর আরেকটি বাঁধ, যার নাম ছিল তেনুঘাট বাঁধ, সেটা 1974 সালের পরে নির্মিত করা হয়েছিল। আর তিলাইয়া বাঁধ, কোনার বাঁধ, মাইথন এবং পাঞ্চেত বাঁধ, এই মোট 4টি বাঁধ দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর তেনুঘাট বাঁধটি ঝাড়খণ্ড সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।
সমস্ত বাঁধের নিচে নির্মিত দুর্গাপুর ব্যারেজটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। দুর্গাপুর ব্যারেজ এবং খাল নেটওয়ার্ক 1964 সালে পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল। 1932 সালে রান্ডিহায় অ্যান্ডারসন বাঁধ নির্মাণ করা হয়েছিল। ফলস্বরূপ দামোদর নদী এবং ইডেন খালের উপর ডাইভারশন বাঁধ নির্মাণের মাধ্যমে বাঁধ তৈরির আগে নিম্ন দামোদর অববাহিকায় সেচ সুবিধা পাওয়া যেত। তো এখন আমরা সেই দুর্গাপুর ব্যারেজটা পেরিয়ে এলাম, আর সংক্ষেপে জেনে নিলাম এই দুর্গাপুর ব্যারেজ সম্পর্কে কিছু ইনফরমেশন। আর এখন যাচ্ছি পাত্রাতু ভ্যালির দিকে। একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাস জার্নি করেছিলাম। রাত্রিকালীন বাস জার্নির ভিডিও দেখাচ্ছি আমার ক্যাডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আর এই রাস্তাটা অত্যন্ত বিপজ্জনক রাস্তা। এই রাস্তাটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড যে সীমানাবর্তী একটি রাস্তা। এই রাস্তার চারপাশে কোনো জনবসতি নেই বললেই চলে। আর ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে যখন এই বাসটা যাচ্ছিল, সত্যি একটা মানে মনের মধ্যে অ্যাডভেঞ্চার জেগে উঠছিল। তো দেখাচ্ছি তোমাদের সেই ভিডিও। এটা খুব সুন্দর শীতকালীন রাতের বাস জার্নি করেছিলাম, সেটাই তুলে ধরছি আমাকে লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আমরা প্রথম পর্বের ভিডিওতে জেনেছিলাম ঝাড়খণ্ড সম্পর্কে কিছু তথ্য। ঝাড়খণ্ড রাজ্য কীভাবে উৎপত্তি হয়েছিল, প্রাচীন যুগে ঝাড়খণ্ড রাজ্য কেমন ছিল, তারপর মধ্যযুগে কীরকম ছিল ঝাড়খণ্ড রাজ্য, মধ্যযুগে কোন কোন রাজারা ঝাড়খণ্ড রাজ্য শাসন করেছিলেন, তারপর মধ্যযুগ পার হয়ে আধুনিক যুগে ঝাড়খণ্ড কী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিল, এবং তারপর স্বাধীনতা পরবর্তী যুগে ঝাড়খণ্ড কীরকম ছিল, এবং তারপর সর্বশেষে আধুনিক যুগে বর্তমানে ঝাড়খণ্ড রাজ্য কী পর্যায়ে আছে, সমস্ত কিছু আমরা ব্যাখ্যা করেছিলাম প্রথম পর্বে। তো আসুন আজ দ্বিতীয় পর্বে এই বাস যাত্রা করতে করতে আমরা এই ঝাড়খণ্ড রাজ্যে কতগুলো গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান সম্পর্কে জেনে নিই। আপনারা যারা ঝাড়খণ্ড রাজ্যে যাবেন তারা এই দর্শনীয় জায়গাগুলো হয়তো অনেকেই জানেন না বা নাম শোনেননি, তাই আপনাদের সুবিধার্থে এই ঝাড়খণ্ড রাজ্যের আমি 15টা জায়গা সিলেক্ট করেছি বা নির্বাচিত করেছি, যেগুলো আপনারা ঝাড়খণ্ড রাজ্যে গেলে দেখতে পারেন বা ভ্রমণ করতে পারেন। ঝাড়খণ্ড কথাটির অর্থ হলো অরণ্যের ভূমি, সেটা আমরা সবাই জানি। আর পর্যটনের দৃষ্টিতে ঝাড়খণ্ড রাজ্যকে একটি আন্ডাররেটেড ট্যুরিস্ট স্পট বলা যেতে পারে। ঝাড়খণ্ড তার অরণ্য, পাহাড়, পর্বত এবং জলপ্রপাতের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি দারুণ ছুটির গন্তব্যস্থান। ঝাড়খণ্ডে এমন অনেক সুন্দর বেড়াবার জায়গা রয়েছে যেগুলি এখনও সেভাবে পর্যটকরা কিন্তু জানেন না, তাই তাদের সেই জায়গাগুলি সম্পর্কে অবগত করার জন্য আমি আজকে আপনাদের ঝাড়খণ্ডের 15টি দর্শনীয় স্থানকে জানাবো, যেগুলো আপনারা ঝাড়খণ্ডে গেলে
দেখতে পারেন বা ভ্রমণ করতে পারেন। আর আমরা এখন যাচ্ছি ঝাড়খণ্ডেরই একটা খুব সুন্দর দর্শনীয় স্থান, সেটা হচ্ছে পাত্রাতু, যেটা আমি এই 15টা দর্শনীয় স্থানের মধ্যে একটা স্থান হিসেবে বিবেচিত করেছি। আর এই পাত্রাতু ভ্যালি বা পাত্রাতু যে দর্শনীয় স্থান, সেটা কিন্তু সেটার সম্পর্কে আমি কিছু তথ্য বা ইনফরমেশন আপনাদের জানাবো। আসুন আমরা এই বাস যাত্রা করতে করতে সুন্দর রাত্রিকালীন একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বাস যাচ্ছে, যেতে যেতে এই অরণ্যের একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রিকালীন বাস যাত্রা করতে করতে আমরা ঝাড়খণ্ডের 15টা জায়গা সম্পর্কে জেনে নিই। আমরা প্রথমেই জানব ঝাড়খণ্ডের একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে রাঁচি। জলপ্রপাতের শহর হিসেবে পরিচিত রাঁচি হলো ঝাড়খণ্ডের রাজধানী এবং এই এলাকার অন্যতম পর্যটন স্পট। এটি জলপ্রপাত, চারপাশে বন এবং সুন্দর সুবর্ণরেখা নদী দ্বারা বেষ্টিত। তাছাড়া ঝাড়খণ্ডে ভারতের খনিজ সম্পদের প্রায় 40% মজুত রয়েছে এই অঞ্চলে। রাঁচি শহর ছোটনাগপুর মালভূমির রানী হিসেবে এই কারণে এখানে পরিচিতি লাভ করেছে। এই রাঁচি শহরে এলে আপনাদের যে সময়ের মধ্যে এলে সবথেকে ভালো হবে, অর্থাৎ ভ্রমণের সেরা সময় হচ্ছে রাঁচি শহরে, সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে মার্চ মাস। অর্থাৎ সেপ্টেম্বর থেকে মার্চ মাস এই জায়গাটি দেখার জন্য আদর্শ হবে। বর্ষা ঋতু এখানে ছুটি কাটানোর জন্য মনোরম আবহাওয়া নাও হতে পারে, তাই দয়া করে বর্ষা ঋতুতে আপনারা ঝাড়খণ্ড রাজ্যকে এড়িয়ে চলুন, অর্থাৎ বর্ষাকালে না এলেই আপনাদের পক্ষে সেটা মঙ্গল হবে। রাঁচি শহরে আদর্শ ছুটির সময়কাল হচ্ছে 2 থেকে 3 দিন, অর্থাৎ 2 থেকে 3 দিনের মতো সময় যদি হাতে নিয়ে আপনারা রাঁচি শহরে আসেন, তাহলে এই 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা মোটামুটি সমস্ত রাঁচি শহরকে কভার করে ফেলতে পারবেন। অর্থাৎ রাঁচি শহরের যে সমস্ত জায়গাগুলি দেখার আছে বা যে সমস্ত জিনিস দেখা আছে, সেগুলো সব আপনারা দেখে উঠতে পারবেন 2 থেকে 3 দিনের মধ্যে। দর্শনীয় স্থান হচ্ছে দশম এবং জোনহা জলপ্রপাত, ঠাকুর পাহাড়, জগন্নাথ মন্দির, তারপর বিরসা জুওলজিক্যাল পার্ক এবং রক গার্ডেন। পর্যটকরা সাধারণত জলপ্রপাত এবং বনের আশেপাশে দর্শনীয় স্থান দেখতে পছন্দ করেন। আপনি পাহাড়ে ট্রেকিং করতে এবং মনের শান্তির জন্য এখানে মন্দির পরিদর্শন করতে পারেন। 2 নম্বর দর্শনীয় স্থান যেটা আপনাদের ঝাড়খণ্ড রাজ্যে এলে অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে জামশেদপুর। জামশেদপুর ঝাড়খণ্ডের বৃহত্তম শহর, যা ভারতের ইস্পাত শহর নামে এখানে পরিচিতি লাভ করেছে। জামশেদপুর সুবর্ণরেখা এবং খড়কাই নদীর সঙ্গমস্থলে অবস্থিত। জামশেদজি টাটা জামশেদপুর প্রতিষ্ঠা করেছিলেন। এটিকে তার টাটা স্টিলের আবাস বানিয়েছিলেন। এটি একটি সুপরিকল্পিত শহর এবং এখানে একাধিক পর্যটন আকর্ষণ রয়েছে। জামশেদপুরে ভ্রমণের সেরা সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, কারণ এই অঞ্চলে সেই সময় শীতকাল মরশুম থাকে। আর এই শীতকালে জামশেদপুর হচ্ছে ভ্রমণের জন্য একটা আদর্শ সময়। আদর্শ ছুটির সময়কাল হচ্ছে 1 থেকে 2 দিন, অর্থাৎ 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা মোটামুটি জামশেদপুরের সমস্ত দর্শনীয় জায়গা দেখে উঠতে পারবেন। দর্শনীয় স্থান হচ্ছে দলমা পাহাড়, জুবিলি পার্ক এবং লেক, জয়ন্তী সরোবর, টাটা স্টিল জুওলজিক্যাল পার্ক, উপজাতীয় সংস্কৃতি কেন্দ্র, হুডকো লেক, জুবিলি লেক, জুবিলি পার্ক এবং ভুবনেশ্বর মন্দির। তাই ঝাড়খণ্ড রাজ্যের এই জামশেদপুরে এলে আপনারা এই সমস্ত দর্শনীয় স্থানগুলি ভ্রমণ করতে পারবেন এবং আশেপাশের সবুজ এলাকা উপভোগ করতে পারবেন। 3 নম্বর জায়গাটি হচ্ছে দেওঘর। দেওঘর পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য বেশ একটা অ্যাডভেঞ্চারের সুযোগ দেয়। আপনি যদি একজন ধার্মিক ব্যক্তি হন, তাহলে দেওঘর আপনার জন্য ঝাড়খণ্ডের অন্যতম সেরা দর্শনীয় জায়গা হবে। অসংখ্য হিন্দু মন্দির থাকার পাশাপাশি এটি মূলত 12টি জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ, সেটি হচ্ছে বৈদ্যনাথ। সেটা দেখার জন্য এখানে এই জায়গাটি অত্যন্ত জনপ্রিয়। শ্রাবণ মাসে পর্যটকদের প্রচুর ভিড় দেখা যায়, কারণ এখানে তখন ভক্তরা রুদ্রাভিষেক অনুষ্ঠান করতে এই বৈদ্যনাথ ধাম মন্দিরে যান। দেওঘর ভ্রমণের সেরা সময় হচ্ছে জুলাই থেকে মার্চ মাস। আর বর্ষাকালে এখানে যে শ্রাবণী মেলা হয়
সেই শ্রাবণী মেলা হচ্ছে এই দেওঘরে একটা অত্যন্ত জনপ্রিয় মেলা, এবং এই মেলা দেখতে বর্ষাকালে কিন্তু পর্যটকরা এই দেওঘরে ভিড় জমান। আদর্শ ছুটির সময়কাল হচ্ছে 1 থেকে 2 দিন, অর্থাৎ 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা সমগ্র দেওঘর ভ্রমণ সম্পন্ন করতে পারবেন। আর এই দেওঘর এলে আপনাদের যে সমস্ত জায়গা দেখতে হবে সেগুলো হচ্ছে বাসুকীনাথ মন্দির, ত্রিকুট পাহাড়, সৎসঙ্গ আশ্রম, হরিলাজরি, নন্দন পাহাড়। আপনি এখানে দেওঘরে এলে মন্দির পরিদর্শন করতে পারবেন এবং পবিত্র আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। অন্যথায় আপনি ট্রেকিং বা দর্শনীয় স্থানে এই দেওঘরে এলে যেতে পারবেন। ঝাড়খণ্ড রাজ্যের 4র্থতম দর্শনীয় স্থানটি হচ্ছে হাজারিবাগ। হাজারিবাগ নামটি নিজেই সুন্দর, যেখানে হাজারি মানে হাজার এবং বাগ মানে বাগান। আপনি যদি প্রকৃতি প্রেমী হন, হাজারিবাগ অবশ্যই আপনার মন জয় করবে। এটি ছোটনাগপুর মালভূমির কাছাকাছি এবং প্রধানত সুন্দর ঘন বন এবং পাথর ও হ্রদের প্রাকৃতিক গঠনের জন্য পরিচিত। এই জায়গাটি হাজার হাজার প্রশংসনীয় বাগান এবং কিছু লৌহনীয় শিলা গঠনের একটি নিখুঁত উপস্থাপনা। এখানকার বনগুলি অনাবিষ্কৃত এবং আন্ডাররেটেড, যা আপনাকে সবুজের বিশুদ্ধতম রূপ দেখার অভিজ্ঞতা দেয়। হাজারিবাগে ভ্রমণের সর্বোত্তম সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস, অর্থাৎ আপনারা ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগে যদি ভ্রমণ করতে চান তাহলে ভ্রমণের জন্য আপনাদের অক্টোবর থেকে মার্চ মাসকে বেছে নিতে হবে, কারণ এই সময় তখন কিন্তু হাজারিবাগে শীতকাল থাকে। আর শীতকাল মানে কিন্তু যে কোনো জায়গা ভ্রমণের জন্য আদর্শ জায়গা। আদর্শ ছুটির সময়কাল হচ্ছে 2 থেকে 3 দিন, অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা মোটামুটি হাজারিবাগের সমস্ত দর্শনীয় জায়গা ঘুরে ফেলতে পারবেন। হাজারিবাগে এলে যে সমস্ত দর্শনীয় স্থান আপনাদের ভ্রমণ করতে হবে তা হলো ক্যানারি হিল, হাজারিবাগ বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান, সূর্যকুণ্ড, রাজারাপ্পা মন্দির এবং কোনার বাঁধ। হাজারিবাগে আপনি পাহাড়ে ঘুরে বেড়াতে পারবেন বা ট্রেকিং করতে পারবেন। তাছাড়া আপনি বন্যপ্রাণী এবং বিরল প্রজাতির পাখিদের সঙ্গে সময় কাটাতে পারবেন এখানে এলে। ঝাড়খণ্ড রাজ্যের 5মতম দর্শনীয় স্থানটি হল ধানবাদ। এটি ঝাড়খণ্ডের দ্রুত বর্ধনশীল শহর, যা ভারতের কয়লা রাজধানী নামেও পরিচিত। এটি শুধুমাত্র কয়লা খনির জন্য জনপ্রিয়। এটি অত্যাশ্চর্য উপত্যকা এবং সবুজ সবুজ বন দ্বারা বেষ্টিত। এটি নির্মলতার জন্য ঝাড়খণ্ডের দর্শনীয় স্থানসমূহের মধ্যে অগ্রগণ্য হয়ে উঠেছে। এই স্থানটি পর্যটকদের জন্য বেশ কয়েকটি বড় মন্দির, মনোমুগ্ধকর পাহাড়, গর্জনকারী জলপ্রপাত, পবিত্র নদী, বাঁধ, বন, চমৎকার হ্রদ এবং আরও অনেক কিছুর জন্য পরিচিতি লাভ করেছে। এই ধানবাদের সর্বোত্তম ভ্রমণের সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস, কারণ এই সময় একটি নিখুঁত সময় কাটানোর জন্য সবচেয়ে মনোরম জলবায়ুর পরিস্থিতি থাকে এই ধানবাদ শহরে। আদর্শ ছুটির সময়কাল হচ্ছে 1 থেকে 2 দিন, অর্থাৎ আপনারা যদি হাতে 1 থেকে 2 দিন সময় নিয়ে এই ধানবাদে আসেন তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা সমগ্র ধানবাদের যত দর্শনীয় জায়গা আছে, দর্শনীয় স্থান আছে, সেগুলো সমস্ত কিছু দেখে উঠতে পারবেন। ধানবাদে এলে আপনাদের যে সমস্ত জায়গা অবশ্যই দেখতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে তোপচাচি লেক, মাইথন এবং পাঞ্চেত বাঁধ, বিরসা মুন্ডা পার্ক, ভাটিন্ডা ফল, চড়ক পাথর ইত্যাদি। আপনি এখানে এলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং সুন্দর হ্রদের পাশে বসে দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে পারবেন। এবার আসছি 6 নম্বর দর্শনীয় স্থান ঝাড়খণ্ড রাজ্যে, আর সেটা হচ্ছে বোকারো। বোকারো শহর প্রধানত তার ইস্পাত এবং কয়লা শিল্প এবং মেট্রোপলিটন জীবনধারার জন্য পরিচিত। এর হ্রদ, সবুজ এবং সুন্দর পার্কগুলি প্রকৃতিপ্রেমী এবং ধর্মীয় ভক্তদের এখানে আকর্ষণ করে টেনে নিয়ে আসে। দামোদর নদী শহরের চারপাশে প্রভাবিত হয় এখানে, আর এই দামোদর নদী এই বোকারোকে আরও সুন্দর এবং মনোরম করে তুলেছে। এছাড়াও এখানে মন্দির, পার্ক,
বাঁধ এবং অন্যান্য ল্যান্ডস্কেপ রয়েছে যা প্রতিটি ভ্রমণকারীর প্রয়োজনের সঙ্গে খাপ খেয়ে যায়। অর্থাৎ এগুলো দেখতে প্রতি বছর কিন্তু প্রচুর ভ্রমণকারী এই বোকারো শহরে এসে ভিড় জমান। বোকারোতে ভ্রমণের সর্বোত্তম সময় হচ্ছে শীতকাল। শীতের মনোরম ঋতু উপভোগ করতে পর্যটকরা অক্টোবর থেকে মার্চের মধ্যে এই বোকারোতে গিয়ে থাকেন। অর্থাৎ আপনারা যদি ঝাড়খণ্ড রাজ্যের বোকারোতে ঘুরতে যান তাহলে অবশ্যই আপনাদের অক্টোবর থেকে মার্চ মাসকে বেছে নিতে হবে। আদর্শ ছুটির সময়কাল হচ্ছে 1 থেকে 2 দিন। আপনারা 1 থেকে 2 দিন হাতে নিয়ে এই বোকারো শহরে যান, তাহলে বোকারো শহরের সমস্ত দর্শনীয় স্থান আপনারা 1 থেকে 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন। আর এই বোকারো শহরতে গেলে আপনাদের যে সমস্ত দর্শনীয় স্থান পরিদর্শন করতে হবে সেগুলো হচ্ছে বোকারো স্টিল সিটি, গর্গা বাঁধ, জওহরলাল নেহেরু বায়োলজিক্যাল পার্ক, সিটি পার্ক এবং জগন্নাথ মন্দির। বোকারোতে আপনারা দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারবেন এবং সন্ধ্যায় সুন্দর হ্রদের চারদিকে আপনারা হাঁটাহাঁটি করতে পারবেন। সপ্তম স্থানটি হচ্ছে গিরিডি। ঝাড়খণ্ডের সবচেয়ে বিখ্যাত স্থানগুলির মধ্যে গিরিডির নাম উল্লেখ করা যেতে পারে। এটি প্রধানত খনিজ শহর এবং সবুজ পাহাড়ের জন্য জনপ্রিয়। বাঁশ, শাল, শ্যামাল, মহুয়া, পলাশের মতো গাছে ভরা সুন্দর সবুজ বন দেখতে আপনারা গিরিডি যেতে পারেন। গিরিডির মধুবন জৈন ধর্মের সাংস্কৃতিক এবং ধর্মীয় দিকগুলির জন্য একটি উল্লেখযোগ্য স্থান হিসেবে এখানে পরিচিতি লাভ করেছে। গিরিডিতে ভ্রমণের সেরা সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। অর্থাৎ আপনারা যদি গিরিডি ভ্রমণ করতে চান তাহলে আপনাদের সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসকে বেছে নিতে হবে, কারণ এই সময় শীতকাল চলে এই গিরিডিতে। আর গিরিডি শীতকালে শুষ্ক এবং মনোরম আবহাওয়ার জন্য ভ্রমণের জন্য সেই সময় একটা আদর্শ জায়গা। আদর্শ ছুটির সময়কাল হচ্ছে 1 থেকে 2 দিন। অর্থাৎ 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা গিরিডিতে যত জায়গা আছে সমস্ত জায়গা ঘুরে ফেলতে পারবেন। দর্শনীয় স্থান হচ্ছে পরশুনাথ মন্দির, সমশরণ মন্দির, ভূমিয়াজি আস্থান, সূর্য মন্দির, ঝাড়খণ্ডী ধাম, হরিহর ধাম, দেবরী মন্দির ইত্যাদি। আর একটা দর্শনীয় জায়গা হচ্ছে উশ্রী ফল। এই সমস্ত জায়গা আপনারা গিরিডিতে গেলে দেখতে পাবেন। আর গিরিডিতে এই অঞ্চলের দর্শনীয় স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। তাছাড়া এখানকার যে গিরিডির যে বন, সেই বনে আপনারা একটা হাঁটাহাঁটি করে এবং সেখানে একটা ভ্রমণের আনন্দ নিতে পারবেন। ঝাড়খণ্ড রাজ্যে 8তম দর্শনীয় জায়গা হচ্ছে নেতারহাট। আপনি যদি পাহাড়ি অঞ্চল পছন্দ করেন আপনি ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ বিন্দু নেতারহাট দেখতে পারেন। নেতারহাট ঝাড়খণ্ডের প্রাণকেন্দ্রে একটি গোপন স্বর্গ। এর শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্য এটিকে ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হতে সাহায্য করেছে। সুন্দর জঙ্গল ঢাকা পাহাড় আপনাকে শহরের জীবনের তাড়া থেকে বাঁচতে সাহায্য করবে। নেতারহাটের ভ্রমণের সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস। তাই আপনারা যদি নেতারহাট ভ্রমণ করতে চান তাহলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সেখানে যান, কারণ সে সময় সেখানে শীতকাল থাকে। আর আদর্শ ছুটির সময়কাল হচ্ছে 1 থেকে 2 দিন। 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা সমগ্র নেতারহাট ভ্রমণ কমপ্লিট করে ফেলতে পারবেন। আর নেতারহাটে গেলে যে সমস্ত জায়গা আপনাদের দেখতে হবে সেগুলি হচ্ছে নেতারহাট পাহাড়, কোয়েল ভিউ পয়েন্ট, সাদনি জলপ্রপাত, ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, আপার এবং লোয়ার ঘাগরি জলপ্রপাত। পর্যটকরা দর্শনীয় স্থান এবং প্রকৃতির নির্মলতা এখানে এলে উপভোগ করতে পারবেন। আর কোয়েল ভিউ পয়েন্ট থেকে আপনারা একটা খুব সুন্দর সূর্যাস্ত এখানে এলে দেখতে পারবেন। 9 নম্বর জায়গাটি হচ্ছে পালামৌ। ঝাড়খণ্ডের সবচেয়ে সুন্দর জায়গাগুলির তালিকাবদ্ধ করার সময় আপনাকে কিন্তু পালামৌ জায়গাটাকে অবশ্যই রাখতে হবে, কারণ এটি তার সমৃদ্ধ জীববৈচিত্র্য, ঘন বন এবং ঘন পাতার জন্য জনপ্রিয়। পালামৌ একটি বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য এখানে জনপ্রিয়তা লাভ করেছে। এখানে এলে আপনারা বাঘ
চিতল, হাতি, খরগোশ, বানর, ইঁদুর, হরিণ, স্লথ বিয়ার এবং আরও অনেক কিছু একাধিক প্রজাতির প্রাণী দেখতে পাবেন। তাই পালামৌকে ভালোভাবে উপভোগ করার জন্য বা ভালোভাবে দেখতে হলে আপনাদের যে সময়ে এখানে আসতে হবে, অর্থাৎ ভ্রমণের সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস। কারণ অক্টোবর থেকে মার্চ মাস এই পালামৌতে শীতকাল থাকে, আর শীতকালে যে আবহাওয়া সেটা এই পালামৌ জায়গাটাকে উপভোগ করার জন্য একটা আদর্শ সময়। আদর্শ ছুটির সময়কাল হচ্ছে 2 থেকে 3 দিন। অর্থাৎ পালামৌ জায়গাটাকে আপনাদের সম্পূর্ণভাবে দেখতে হলে, সমস্ত জায়গা ভালোভাবে এক্সপ্লোর করতে হলে আপনাদের 2 থেকে 3 দিন হাতে সময় নিয়ে আসতে হবে। পালামৌয়ের প্রধান আকর্ষণ হলো বেতলা জাতীয় উদ্যান, লোদ জলপ্রপাত, পালামৌ টাইগার রিজার্ভ, শাহপুর গ্রাম, পালামৌ ফোর্ট, কেচকি, কুলকা, গুলগুলপট, আমঝাড়ি ইত্যাদি জায়গা। এই সমস্ত দর্শনীয় জায়গা কিন্তু আপনারা পালামৌতে এলে দেখতে পাবেন। আর এখানে আপনারা দর্শনীয় স্থানে যেতে পারবেন এবং অভয়ারণ্য থেকে বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারবেন। আর পর্যটকরা এই এলাকায় বন্যপ্রাণীর ফটোগ্রাফি উপভোগ করার জন্য প্রতি বছর ভিড় জমান। এরপর আসছি 10তম দর্শনীয় স্থান সম্পর্কে জানতে। ঝাড়খণ্ডের আরেকটা খুব সুন্দর জায়গা বা দর্শনীয় স্থান হচ্ছে সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ রাজমহল পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি অসম্ভব সুন্দর জায়গা। এটি ঝাড়খণ্ডের সবচেয়ে অনাবিষ্কৃত এলাকাগুলির মধ্যে একটি। পবিত্র গঙ্গার জলে নৌযান চালানোর সময় উত্তেজনা, মনোরম বাতাস আপনার মুখমণ্ডল অনুভব করার চেয়ে ভালো আর কি হতে পারে। সাহেবগঞ্জ সমস্ত অফবিট ভ্রমণকারীদের জন্য একটি অভাবনীয় চমকপ্রদ স্পট এবং চারদিকে প্রশান্তিতে আবৃত। যতক্ষণ আপনার মন চায় ততক্ষণ আপনার কাছে অ্যাডভেঞ্চারপূর্ণ যাত্রা চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে এই সাহেবগঞ্জে এলে। এখানে একাধিক দুর্গ এবং স্মৃতিস্তম্ভ রয়েছে যা আপনাকে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য অন্বেষণ করতে সাহায্য করবে। তাছাড়া আপনি উপজাতীয় জনগোষ্ঠীর হস্তশিল্পের সমৃদ্ধ ট্যাপেস্ট্রি দিয়ে শিল্প অন্বেষণ করতে পারবেন এই সাহেবগঞ্জে এলে। সাহেবগঞ্জ ভ্রমণের সেরা সময় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস, কারণ জুন থেকে সেপ্টেম্বর মাস হচ্ছে এই সাহেবগঞ্জে বর্ষাকাল। আর এই সাহেবগঞ্জে এলে আপনারা বর্ষাকালে আসার চেষ্টা করবেন, কারণ বর্ষাকালই হচ্ছে এই সাহেবগঞ্জে ভ্রমণের সেরা সময়। আর অন্যান্য অঞ্চল যেমন বর্ষাকালের জন্য উপযুক্ত নয়, শীতকাল হচ্ছে উপযুক্ত অন্যান্য অঞ্চল, কিন্তু সাহেবগঞ্জ হচ্ছে তার ব্যতিক্রম। অর্থাৎ সাহেবগঞ্জকে খুব ভালোভাবে উপলব্ধি করতে হলে, অনুভব করতে হলে আপনাদের কিন্তু বর্ষাকালে এই সাহেবগঞ্জে আসতে হবে। আর আদর্শ ছুটির সময়কাল হচ্ছে 2 থেকে 3 দিন, অর্থাৎ 2 থেকে 3 দিন আপনাদের কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে সাহেবগঞ্জ জায়গাটাকে পুরো ভালোভাবে দেখার জন্য। আর সাহেবগঞ্জে এলে যে সমস্ত জায়গা আপনাদের দেখতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে মতি ঝর্ণা, শিবগাদি মন্দির, পালামৌ টাইগার রিজার্ভ, উধোয়া লেক বার্ড স্যাংচুয়ারি এবং তেলিয়াগড়ি ফোর্ট। অর্থাৎ এই সমস্ত জায়গা আপনারা সাহেবগঞ্জে এলে দেখতে পারবেন এবং একটা খুব সুন্দর অভিজ্ঞতা এখান থেকে আপনারা সঞ্চয় করে নিয়ে যেতে পারবেন। সাহেবগঞ্জে এলে আপনি এখানকার সবুজ উপত্যকা এবং এখানকার স্মৃতিস্তম্ভ জুড়ে বিভিন্ন দর্শনীয় স্থানে যেতে পারবেন। তাছাড়া আপনি খুব সুন্দর হস্তশিল্পের জন্য কেনাকাটা এখানে এলে উপভোগ করতে পারবেন। এবার আসছি 11তম দর্শনীয় স্থান সম্পর্কে জানাতে। অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের যে 15টা জায়গার আমি নাম সিলেক্ট করেছি তার মধ্যে 11তম নামটি হচ্ছে ঘাটশিলা। এটি পূর্ব সিংভূম জেলায় অবস্থিত ঝাড়খণ্ডের আরেকটি খুব সুন্দর পর্যটন স্থান। এখানে আপনি রাঁচির মতো ঘূর্ণায়মান নদী এবং নির্মল জলপ্রপাত দেখতে পাবেন। এছাড়াও হিন্দু পর্যটকদের জন্য এখানে একাধিক ধর্মীয় স্থান রয়েছে।
এটি প্রায়শই ভারতীয় সংস্কৃতির সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের উৎসব আয়োজন করে থাকে। আর এই ঘাটশিলা ভ্রমণের সর্বোত্তম সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস, অর্থাৎ আবহাওয়ার প্রতিকূলতা এড়াতে আপনাদের অক্টোবর থেকে মার্চ মাসকে বেছে নিতে হবে এই ঘাটশিলা যাওয়ার জন্য। আর ঘাটশিলার আদর্শ ছুটির সময়কাল হচ্ছে 1 থেকে 2 দিন, অর্থাৎ 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা এই গোটা ঘাটশিলাটা ঘুরে ফেলতে পারবেন। আর এই ঘাটশিলা এলে যে সমস্ত জায়গা আপনাদের দেখতে হবে বা এই ঘাটশিলার যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলি হচ্ছে ফুলডুংরি পাহাড়, ধারাগিরি জলপ্রপাত, বুড়োডিহ বাঁধ, নারওয়া বন এবং 5 পাণ্ডব, অর্থাৎ এই সমস্ত জায়গা আপনারা কিন্তু ঘাটশিলা এলে ঘুরতে পারবেন। আপনি জলপ্রপাতের চারপাশে দর্শনীয় স্থান এখানে উপভোগ করতে পারবেন এবং সবুজ উপত্যকায় দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করে একটা আনন্দদায়ক ভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। এরপর আসছি ঝাড়খণ্ড রাজ্যের দ্বাদশতম দর্শনীয় স্থান সম্পর্কে জানাতে, আর সেটা হচ্ছে ম্যাকলাস্কিগঞ্জ। ম্যাকলাস্কিগঞ্জ হলো রাঁচি থেকে প্রায় 65 কিলোমিটার দূরে শাল মহুয়ার ঘন সবুজে ঢাকা এক ভূমিখণ্ড, যেখানে ছবির মতো ছোট্ট একটি রেল স্টেশন, একটি পাহাড়ি নদী, টাটকা বিশুদ্ধ বাতাস আর প্রচুর ইতিহাস বা স্মৃতি রয়েছে, যা কলকাতা বা বাঙালি মানুষে এখনও রয়ে গেছে। চোখ ঝলসানো সৌন্দর্য নয়, জঙ্গলময় পরিবেশের মাধুর্য আর পরম শান্তিতে সবুজের মাঝে চোখ ও মনের আরামই ম্যাকলাস্কির আকর্ষণ। ইংরেজ আমলে কলকাতার একটি প্রপার্টি ডিলার আর্নেস্ট টিমোথি ম্যাকলাস্কি এখানে বসতি গড়ে তোলেন। 1933 সাল থেকে ম্যাকলাস্কিগঞ্জে অ্যাংলো ইন্ডিয়ানদের বসবাস শুরু হয়। একসময় সাহেব সুবোদের যাতায়াত ছিল এই গঞ্জে, কিন্তু স্বাধীনোত্তর সময়ে ধীরে ধীরে অ্যাংলো ইন্ডিয়ানদের বেশিরভাগ এখান থেকে পাত্তারি গুটিয়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দেশে চলে যেতে শুরু করে। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। আর এই ম্যাকলাস্কিগঞ্জের ভ্রমণের সর্বোত্তম সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে মার্চ মাস, অর্থাৎ আপনারা যদি ম্যাকলাস্কিগঞ্জ ভ্রমণ করতে চান তাহলে আপনাদের সেপ্টেম্বর থেকে মার্চ মাসকে বেছে নিতে হবে। আর আপনারা 2 থেকে 3 দিন হাতে সময় নিয়ে আসুন এই ম্যাকলাস্কিগঞ্জ পুরো ঘুরে দেখার জন্য। আর এখানে এলে যে জায়গাগুলো আপনারা ঘুরতে পারবেন বা যে সমস্ত দর্শনীয় স্থান আছে এই ম্যাকলাস্কিগঞ্জে, সেগুলি হচ্ছে পুরানো ইউরোপিয়ান ধাঁচের বাড়ি, কান্তি নদী ও কান্তি জলপ্রপাত, চুলা পানি ইত্যাদি। এখানে এলে আপনি কাছাকাছি গ্রামের মধ্যে হাঁটতে পারবেন এবং সেখানকার জীবনযাত্রা সম্পর্কে পরিচিত হতে পারবেন। এছাড়া কাছাকাছি যে সমস্ত নদী এবং জলপ্রপাতগুলি আছে সেগুলি সব দেখতে পারবেন। তাই এই ম্যাকলাস্কিগঞ্জ ঝাড়খণ্ড রাজ্যের একটা অত্যন্ত দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। এর পরের দর্শনীয় স্থানটি হলো শিখরজি। আপনি যদি ছুটির জন্য হিল স্টেশন পছন্দ করেন তাহলে শিখরজি আপনার মন কিন্তু জয় করতে পারে। এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ পর্বত, যা পরশনাথ পাহাড়ে অবস্থিত। এটির উচ্চতা 1350 মিটার, যা আপনাকে দুর্দান্ত দৃশ্য উপভোগ করতে সহায়তা করে। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও শিখরজি জৈনদের একটি পবিত্র তীর্থস্থান হিসেবে এখানে পরিচিতি লাভ করেছে। আর এই শিখরজি ভ্রমণের সর্বোত্তম সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস, কারণ এই সময় এখানকার জলবায়ু অত্যন্ত মনোরম থাকে। তাই শিখরজি যে জায়গাটা আছে ঝাড়খণ্ড রাজ্যে, সেই শিখরজিকে ভালোভাবে উপভোগ করার জন্য আপনাদের অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এখানে আসতে হবে। আর হাতে 1 থেকে 2 দিন সময় নিয়ে আসুন, আর 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা এই শিখরজি জায়গাটা সম্পূর্ণরূপে ঘুরে ফেলতে পারবেন। আর এখানকার দর্শনীয় স্থান হচ্ছে ভূমিয়াজি মন্দির, গান্ধার মন্দির, কুন্থনাথ মন্দির, গন্ধর্ব নালা প্রবাহ ইত্যাদি। আপনি এখানে এলে পাহাড়ে ঘুরে বেড়াতে পারবেন বা ট্রেকিং করতে পারবেন
তাছাড়া আপনি প্রাচীন জৈন মন্দিরগুলি এখানে এলে দেখতে পারবেন। এরপর চলে আসছি পরবর্তী স্থান সম্পর্কে জানতে। ঝাড়খণ্ড রাজ্যের 14তম দর্শনীয় স্থানটি হচ্ছে ম্যাসাঞ্জোর। একটা খুব পরিচিত নাম, আপনারা সবাই শুনে থাকবেন হয়তো ম্যাসাঞ্জোর, কিন্তু অনেকেই হয়তো যাননি বা যাওয়া হয়ে ওঠেনি। এই ম্যাসাঞ্জোর হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডের একটা খুব সুন্দর পর্যটন স্থানগুলির মধ্যে একটি। আসুন সংক্ষেপে জেনে নিই এই ম্যাসাঞ্জোর সম্পর্কে কিছু তথ্য। ম্যাসাঞ্জোর ঝাড়খণ্ডের একটি ছোট্ট শহর। এটি সুরি দুমকা সড়কে অবস্থিত এবং এটি ঝাড়খণ্ডের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই জায়গাটি মূলত ম্যাসাঞ্জোর বাঁধের জন্য জনপ্রিয়। এই বাঁধটি দুমকার ময়ূরাক্ষী নদীকে জুড়ে দিয়েছে। কানাডিয়ান এইড 1956 সালে এই বাঁধটি তৈরি করেছিল, যে কারণে এটি প্রায়শই কানাডা বাঁধ নামে পরিচিত। আপনি যে কোনো সময় এই ম্যাসাঞ্জোরে যেতে পারেন, কারণ এখানকার জলবায়ু বছরের প্রায় সব দিনগুলিতেই কিন্তু মনোরম থাকে। তবে যদি আপনি বৃষ্টি এড়াতে চান, অর্থাৎ বর্ষাকালকে যদি এড়াতে চান, তাহলে অক্টোবর থেকে মার্চ মাস হচ্ছে এই ম্যাসাঞ্জোর ভ্রমণের আদর্শ সময়। আর এই ম্যাসাঞ্জোর ঘুরতে হলে আপনাদের হাতে 1 থেকে 2 দিন সময় নিয়ে যেতে হবে। আর এই ম্যাসাঞ্জোরে গেলে আপনার যে দর্শনীয় স্থানগুলি দেখতে পারবেন, তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে ম্যাসাঞ্জোর বাঁধ, রামরেখা ধাম, ছিন্দা জলপ্রপাত, ভাইরো বাবা পাহাড়ি এবং ডানোয়ার পাহাড়। এগুলি হচ্ছে ম্যাসাঞ্জোরের অত্যন্ত দর্শনীয় এবং দৃষ্টিনন্দনীয় মানে জায়গা, যেগুলো আপনারা ম্যাসাঞ্জোরে এলে দেখতে পারবেন। আর পর্যটকরা এই ম্যাসাঞ্জোরে গিয়ে বাঁধ পরিদর্শন করেন এবং আশেপাশে পিকনিক করেন। অর্থাৎ ম্যাসাঞ্জোর কিন্তু পিকনিক করার জন্য একটা আদর্শ জায়গা, অর্থাৎ এটা খুব সুন্দর পিকনিক স্পট। আপনারা যদি পিকনিক করতে চান তাহলে 1 থেকে 2 দিনের সময় হাতে নিয়ে অবশ্যই ম্যাসাঞ্জোর যেতে পারেন। এছাড়া এই অঞ্চলে রক ক্লাইম্বিং এবং সাঁতার কাটার জন্য প্রচুর এখানে ট্রেনিং সেন্টার আছে। এরপর আসছি সেই খুব সুন্দর একটা দর্শনীয় স্থান, যেটা ঝাড়খণ্ড রাজ্যে গেলে আপনাদের দেখতে হবে। আর সেই স্থানটাই আমরা এখন যাচ্ছি, আর সেটা হচ্ছে পাত্রাতু উপত্যকা। এটি রাঁচি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে একটি সুন্দর অনাবিষ্কৃত উপত্যকা। আপনি এখানে এলে এর চারপাশের কুয়াশাচ্ছন্ন পর্বত থেকে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। এছাড়া এখানে এলে আপনারা অনেক সবুজের সন্ধান পাবেন। পাত্রাতু উপত্যকার অপর পাশে একটি বিস্তৃত সবুজের ভূমি রয়েছে। সেপ্টেম্বর থেকে মার্চ মাস হচ্ছে এই পাত্রাতু উপত্যকা ভ্রমণের জন্য একটা আদর্শ সময়। আর যদি আপনারা ভারী বৃষ্টিপাত এড়াতে চান, তাহলে আপনারা কিন্তু বর্ষাকালে এই পাত্রাতু উপত্যকায় আসবেন না। পাত্রাতু উপত্যকায় আপনারা যদি বৃষ্টিপাত এড়াতে চান, তাহলে সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আসুন, কারণ সেই সময় কিন্তু পাত্রাতু উপত্যকার যে আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে এবং সে সময় কিন্তু কোনো রকম বৃষ্টিপাত হয় না। এছাড়া পাত্রাতু উপত্যকা কিন্তু পিকনিক করার জন্য একটা আদর্শ জায়গা এবং ঝাড়খণ্ডের যত পিকনিক স্পট আছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য এই পিকনিক স্পট হচ্ছে পাত্রাতু উপত্যকা। আর সেখানে আমরা এখন যাচ্ছি পিকনিক করার উদ্দেশ্য নিয়ে। তো এটাই ছিল 15তম দর্শনীয় স্থান ঝাড়খণ্ড রাজ্যে, যেটা আপনাদের ঝাড়খণ্ড রাজ্যে গেলে এই জায়গাটা কিন্তু অবশ্যই দর্শন করতে হবে। আর এই পাত্রাতু উপত্যকায় গেলে যে সমস্ত জায়গা বা যে সমস্ত দর্শনীয় স্থান আপনারা দেখতে পারবেন বা ঘুরতে পারবেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাত্রাতু বাঁধ
বিরসা জুওলজিক্যাল পার্ক, রক গার্ডেন, পাহাড়ি মন্দির এবং নক্ষত্র ভ্যান। পাত্রাতুতে আপনি যখন যাবেন সেখানে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে পারবেন এবং সেখানকার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। এছাড়া আপনি এই অঞ্চলে ফটোগ্রাফি করার একটা সুন্দর আনন্দ উপভোগ করতে পারবেন। ঝাড়খণ্ডে দেখার জন্য অনেক সুন্দর পর্যটন স্থান রয়েছে, বেশিরভাগ জায়গায় কিন্তু অনাবিষ্কৃত, যা আপনাকে প্রকৃতির কাঁচা এবং বিশুদ্ধতম রূপটি অনুভব করতে দেয়। তাই এই অঞ্চলে ছুটি কাটানো বাজেট বান্ধব হবে, অর্থাৎ আপনারা ঝাড়খণ্ড রাজ্যের যে জায়গাতে যান না কেন আপনাদের কিন্তু খুব একটা বেশি খরচা হবে না, কারণ ঝাড়খণ্ডের বেশিরভাগ পর্যটন স্থান বা বেশিরভাগ দর্শনীয় স্থানে কিন্তু অফবিট হয়ে থাকে, অর্থাৎ লোকে কিন্তু সে সমস্ত জায়গাগুলো সম্পর্কে এখনও জানে না বা সেরকম সে সমস্ত জায়গাগুলি এখনও কিন্তু আবিষ্কৃত হয়নি। অর্থাৎ একদম ন্যাচারাল প্রকৃতি, যেরকম প্রকৃতির যে স্বাভাবিক রূপ সেটা কিন্তু আপনারা এই ঝাড়খণ্ড রাজ্যের এই সমস্ত জায়গায় গেলে উপলব্ধি করতে পারবেন, উপভোগ করতে পারবেন। অর্থাৎ এখানে কৃত্রিমতা বলে কিন্তু কিছু নয়, সমস্ত কিছুই কিন্তু একদম ন্যাচারাল, স্বাভাবিক। অর্থাৎ প্রকৃতির আদিম যুগ থেকে ঝাড়খণ্ড রাজ্য যেরকম ছিল সেরকমই কিন্তু এই জায়গাগুলো প্রায় এখনও সেরকমই রয়ে গেছে। তাই প্রকৃতির যে অনাবিল রূপ, যে একদম খাঁটি যে বিশুদ্ধ রূপ, সেটাকে যদি উপভোগ করতে চান এবং অল্প খরচের মধ্যে ঝাড়খণ্ড রাজ্যে এই সমস্ত জায়গাগুলো ঘুরতে চান, তাহলে কিন্তু যে 15টা জায়গার নাম আমি বললাম এই সমস্ত জায়গায় চলে আসুন এবং 2 থেকে 3 দিনের মতো সময় হাতে নিয়ে আসুন এবং জায়গাগুলো ঘুরে ঘুরে দেখুন। এখানকার প্রকৃতির যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেগুলো উপভোগ করুন। আর পিকনিক করার উদ্দেশ্য নিয়ে বলুন বা ছুটি কাটানোর উদ্দেশ্য নিয়ে বলুন, সমস্ত ধরনের উদ্দেশ্য পূরণ করবে এই ঝাড়খণ্ড রাজ্যের প্রতিটা জায়গা। তাছাড়া এই অঞ্চলগুলিতে সুন্দর উপত্যকা, রহস্যময় পাহাড় এবং হ্রদ রয়েছে, যা স্বাস্থ্যকর ছুটি কাটানোর জন্য আদর্শ হতে পারে। এখন বাজছে সকাল 7:12। আমরা এখন রামগড়ের উপর দিয়ে যাচ্ছি। আর রামগড় থেকে পাত্রাতুখালির দূরত্ব হচ্ছে ওই 30 থেকে 40 কিলোমিটারের মতো। পাত্রাতুখালির কাছাকাছি জায়গায় চলে এসেছি। 40 থেকে 50 মিনিটের মতো আমাদের জার্নি বাকি আছে। সারা রাত ধরে বাস জার্নি করে সকালবেলায় এখন এই মুহূর্তে আছি রামগড়ের উপর দিয়ে যাচ্ছি। আর দেখি কোথায় যদি সবাই কোনো জায়গায় থামে তাহলে সেখানে সকালে জল খাওয়ার ইচ্ছা আছে, জানি না কোথায় থামবে। খিদেও পেয়েছে, যেখানে থামুক না কেন সকালে জল খাওয়ারটা আগে খেতে হবে। তারপর পাত্রাতুখালি পৌঁছে বেরিয়ে পড়বো। সেখানকার কিছু দর্শনীয় কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো দেখতে বেরিয়ে পড়বো। আর পাত্রাতুখালিতে গেলে যে জায়গাগুলো অবশ্যই দেখতে হবে বা গুরুত্বপূর্ণ সাইট সিন যেগুলো, সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে পানালি ফলস, একটা ঝর্ণা আছে, সেটা পাত্রাতুখালির একটা অত্যন্ত আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দনীয় সাইট সিনগুলোর মধ্যে একটা। আর দ্বিতীয় হচ্ছে পাত্রাতুখালি লেক, ওখানে একটা হ্রদ আছে, হ্রদে বোটিং করার সুবিধা আছে। তো সেই অ্যাক্টিভিটিসগুলো করার ইচ্ছা আছে, দেখি কতটা কী করতে পারি। আর তারপর আছে পাত্রাতু ড্যাম সমেত কাকে ড্যাম এবং আরও কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে টেগর হিল, রাঁচি হিল, আরও কিছু কিছু সাইট সিন আছে যেগুলো ওখানে গিয়ে ঘোরার চেষ্টা করবো। আমি জানি না কতটা করে উঠতে পারবো, তখন তো বাসে বসাচ্ছি, সকাল হয়ে গেছে। একটা খুব অপরূপ বেশ শীতের একটা সকাল উপভোগ করতে করতে বাসের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আর সারাদিন ওখানে কাটাবো, ঘুরবো, খাওয়া দাওয়া করবো, ফিস্ট করবো, খুব আনন্দ করবো, এনজয় করবো। আর সেই উদ্দেশ্য নিয়ে
রামগড় থেকে পাতাতো ভ্যালির ডিস্টেন্স কতটা দাদা? 35 কিলোমিটার। 35। আপনার নাম কি? খুব সুন্দর হাত এনার, ভালো ড্রাইভ করছেন সারা রাত ধরে, দেখছি উনি কন্টিনিউয়াস বাসটা চালিয়ে যাচ্ছেন, এতটুকু ক্লান্তি নেই, এতটুকু ঘুমাননি। আর সত্যি খুব ভালো হাত, ড্রাইভিং হাত খুবই ভালো। আপনারা যারা এই বাসটা বুক করবেন বা অন্য বাস বুক করবেন কন্ট্যাক্ট করতে পারেন। আমি বাসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আর পারলে এনার সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, এই যে আচ্ছা, আমাদের সহযাত্রী সবাই আমরা আনন্দ করছি। আচ্ছা, সবাই আমাদের সহযাত্রী সবাই আমাদের সঙ্গে একসাথে যাচ্ছি, আমরা পিকনিক করতে যাচ্ছি। অভিজ্ঞতা শেয়ার করুন কিছু। কোনোদিন গেছেন পাহাড়ে বা জঙ্গলে? পাহাড় পর্বতে গেছি, অন্যান্য গেছি, পাতারপুর ভ্যালিতে এই প্রথম যাচ্ছি। আচ্ছা, যাক আজকে এই সবাই মিলে যে আমরা আছি, এইটা একটা সব থেকে বড় আনন্দ, মানে এনজয়। আচ্ছা, যে প্রতি বছরে একটা করে আমরা এই ট্যুর করি। বছরে একটা দিন আমরা আসি, খুব আনন্দ হয়। আর আনন্দ হয়, সারা বছর তাকিয়ে থাকি, সে বছর বছরে সেই দিনটা আজকে এসছে, আরও আনন্দ। আচ্ছা, আমার এদিকে আমাদের আরো বন্ধু আছে, সহযাত্রী আছেন, সহযাত্রী আছেন। এই দেখুন সবাই মিলে এনারা রান্না করবেন আমাদের, নাকি? হ্যাঁ, রাঁধুনি ঘুমাচ্ছেন। সারাদিন ধরে রান্না করতে হবে। আর পাশে একটা খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, সকালের অপরূপ কুয়াশা ঘেরা একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি জানলার কাছ দিয়ে। এই ছিল ঝাড়খণ্ড রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গা, যেটা আমি আপনাদের এতক্ষণ জানালাম। আমি 15টা মতো জায়গা নির্বাচিত করেছিলাম ঝাড়খণ্ড রাজ্যের। আপনারা যারা ঝাড়খণ্ড রাজ্যে আসবেন বা ঝাড়খণ্ড রাজ্যের উপর দিয়ে যাবেন বা ঘুরতে আসবেন, তারা এই 15টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা সিলেক্ট করতে পারেন ঘোরার জন্য বা ছুটি কাটানোর জন্য। আমি 15টা জায়গা, দর্শনীয় জায়গার নাম এবং সেগুলোর সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিলাম সংক্ষেপে। আপনারা ইচ্ছা করলে এই সমস্ত জায়গায় এসে ছুটি কাটাতে পারেন। আর ঝাড়খণ্ড রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ পাহাড় ও পর্বতমালা রয়েছে, সেগুলো আসুন আমরা জেনে নিই কী কী এখানে পাহাড় আছে ঝাড়খণ্ড রাজ্যে। 1 নম্বর পাহাড় হচ্ছে পরশনাথ পাহাড়। জৈনরা পরশনাথ পাহাড়কে শ্রী সামেত শিখরজি এবং সাঁওতাল উপজাতিরা মারাংবুরু নামেও ডাকে। পরশনাথ পাহাড়টি ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত। এটি একটি প্রধান জৈন তীর্থস্থান এবং জৈনদের পবিত্র স্থান। আর একটা পাহাড়ের নাম হচ্ছে রাজমহল পাহাড়। এই পাহাড়গুলি ঝাড়খণ্ডের পূর্ব অংশে সাহেবগঞ্জ এবং গোড্ডা জেলায় অবস্থিত। রাজমহল পাহাড়গুলি জুরাসিক যুগের। অন্যান্য পাহাড়ের মতো এই পাহাড়গুলিতেও অনেক জলপ্রপাত, হ্রদ এবং সবুজ গাছপালা রয়েছে। এর পরের পাহাড়টির নাম হচ্ছে খুব বিখ্যাত পাহাড় একটা, আমাদের সবার পরিচিত ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড় দেওঘর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এবং ঝাড়খণ্ডের দুমকা যাওয়ার পথে পড়ে। ত্রিকুট পাহাড়কে ত্রিকুট চলও বলা হয়, কারণ পাহাড়ের 3টি প্রধান শৃঙ্গ রয়েছে। আর ত্রিকুট পাহাড়ের উচ্চতা 2470 ফুট। আর একটা পাহাড় হচ্ছে টেগোর পাহাড়। টেগোর পাহাড়কে মোরাবাদী পাহাড় হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। টেগোর পাহাড়টি রাঁচির মোরাদাবাদীতে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 1908 সালে রাঁচিতে ভ্রমণ করেছিলেন এখানে। বাঁ দিকে যে একটা টিনের সেট দেখা যাচ্ছে, এই পাশে রয়েছে কয়লার খাদান।
এই ধরুন কয়লা দেখা যাচ্ছে, কত কয়লা দেখুন। এখান থেকেই মালগাড়িতে কয়লাগুলো সব লোড হচ্ছে, তারপর লোড হয়ে তারপর বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ সহ আরও বিভিন্ন রাজ্যে পৌঁছে যাচ্ছে। এবার আমরা জেনে নিই এই ঝাড়খণ্ড রাজ্যে প্রধান নদী কি কি আছে। 1 নম্বর নদী হচ্ছে গঙ্গা নদী। পবিত্র গঙ্গা নদী উত্তর পূর্বাঞ্চলীয় সাহেবগঞ্জ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ঝাড়খণ্ডের গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরগুলি হল সাহেবগঞ্জ এবং রাজমহল। এর পরের নদীর নাম হচ্ছে সোন নদী। সোন নদীর উৎপত্তিস্থল হচ্ছে অমরকণ্টক, আর সোন নদীর তীরবর্তী শহর হচ্ছে সিদ্ধি। এর পরের নদীর নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর উৎপত্তি হচ্ছে নাগদি, যেটা রাঁচিতে অবস্থিত। সুবর্ণরেখা নদীর তীরে যে শহরগুলি অবস্থিত তার মধ্যে উল্লেখযোগ্য শহর হচ্ছে রাঁচি, চান্ডিল, জামশেদপুর, ঘাটশিলা ও গোপীবল্লভপুর। এরপরে নদীর নাম হচ্ছে খারকাই নদী। খারকাই নদীর উৎপত্তিস্থল হচ্ছে ময়ূরভঞ্জ জেলা। আর এই নদীর ধারে যে শহরগুলি অবস্থিত তা সে সমস্ত শহরের নাম হচ্ছে রায়রঙ্গপুর, আদিত্যপুর এবং উত্তর পশ্চিম জামশেদপুর ইত্যাদি। এরপরে নদীর নাম হচ্ছে দামোদর নদী। দামোদর নদীর উৎপত্তিস্থল হচ্ছে ছোটনাগপুর মালভূমি। দামোদর নদীর তীরে অবস্থিত শহরগুলি হচ্ছে লেটহার, লোহারগাদা, রামগড়, গিরিডি, ধানবাদ, বোকারো, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর এবং বর্ধমান। এরপরে নদীর নাম হচ্ছে উত্তর কোয়েল নদী। উত্তর কোয়েল নদীর উৎপত্তিস্থল হচ্ছে ছোটনাগপুর মালভূমি। আর উত্তর কোয়েল নদীর তীরবর্তী শহরগুলি হচ্ছে ডালটনগঞ্জ। এরপরে নদীর নাম হচ্ছে দক্ষিণ কোয়েল নদী। দক্ষিণ কোয়েল নদীর উৎপত্তিস্থল হচ্ছে ছোটনাগপুর মালভূমি। দক্ষিণ কোয়েল নদীর তীরে অবস্থিত শহরগুলি হচ্ছে মনোহরপুর এবং রাউরকেল্লা। এরপরে নদীর নাম হচ্ছে লীলাজল নদী। ফাল্গু নদী নামে পরিচিত এই নদী। লীলাজল নদীর উৎপত্তিস্থল উত্তর ছোটনাগপুর মালভূমি। এর তীরবর্তী শহর হচ্ছে গয়া। এর পরবর্তী নদী হচ্ছে অজয় নদী। অজয় নদীর উৎপত্তিস্থল হচ্ছে মুঙ্গের। অজয় নদীর তীরে অবস্থিত শহরগুলি হচ্ছে পুরুলিয়া, চিত্তরঞ্জন, ইলামবাজার, জয়দেব, কেন্দুলি। এরপরে নদীর নাম হচ্ছে ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদীর উৎপত্তিস্থল ত্রিকুট পাহাড়। ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত শহর হচ্ছে সুরি। তারপরে নদীর নাম হচ্ছে বরাকর নদী। উৎপত্তিস্থল হাজারিবাগের পদ্মা। বরাকর নদী কোডারমা, গিরিডি, হাজারিবাগ ইত্যাদি জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই ছিল ঝাড়খণ্ড রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ প্রধান নদী সমেত কিছু গুরুত্বপূর্ণ পাহাড় ও পর্বতমালা, যেগুলো ঝাড়খণ্ড রাজ্যকে আলোকিত করে রেখেছে। ঝাড়খণ্ডের সমস্ত বনজ সম্পদ তথা প্রাকৃতিক সম্পদকে ভরিয়ে রেখেছে এবং সেগুলোকে জীবিত এবং প্রাণবন্ত করে রেখেছে। আর সেই ঝাড়খণ্ড রাজ্যের একটা খুব সুন্দর দর্শনীয় স্থান, দর্শনীয় জায়গা, পিকনিক স্পট পাত্রাতু উপত্যকা, সেখানেই আমরা যাচ্ছি। একটা খুব সুন্দর বাস জার্নি করেছিলাম। এখন সকাল হয়ে গেছে। রাতে একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা গোটা রাত্রিটা কাটিয়েছি। তারপর সেই রাত্রির অবসান হয়েছে। এখন দিনের বেলায় চলেছি সবুজে ঘেরা, গাছগাছালিতে ঘেরা একটা খুব সুন্দর পিচের রাস্তার উপর দিয়ে পাত্রাতু উপত্যকার দিকে। আমাদের জার্নি শেষ। আমরা পৌঁছে গেছি পাত্রাতুর কাছে। পাশেই আছে পাত্রাতু ড্যাম, যেটাকে ঘিরে পাত্রাতু লেক গড়ে উঠেছে।
আর পাত্তাতু লেকের চারপাশে পাত্তাতু ড্যাম যেটাকে বলা হয় সেটা আমাদের পাশে এখন দেখতে পাচ্ছি। আর এখানে দাঁড়িয়ে আছে বাসটা। আজকে হচ্ছে 29শে ডিসেম্বর 2024 সাল। এখন বাজে সকাল 8টা। আর 28শে ডিসেম্বর 2024 সাল রাত 9:30টায় আমরা এই যাত্রা শুরু করেছিলাম সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছ থেকে। আর এখন এই মুহূর্তে আমাদের বাস এসে পৌঁছে গেছে তার নির্দিষ্ট গন্তব্যস্থল পাত্তাতুতে। আমাদের পাশেই রয়েছে পাত্তাতু ড্যাম। আর সেই পাত্তাতু ড্যাম দেখে আমরা এই পাত্তাতু থেকে যাব পাত্তাতু ভ্যালি। আমাদের এখান থেকে অটো বা গাড়ি রিজার্ভ করতে হবে। তারপর একটা পাহাড়ি রাস্তা আছে, জিগজ্যাগ রাস্তা, সেই রাস্তা ধরে ধরে আমরা উপরে উঠবো এবং পাত্তাতু ভ্যালিতে গিয়ে সেখানকার অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো। সারাদিন সেখানে কাটাবো, পিকনিক করবো, ফিস্ট করবো, খুব আনন্দ করবো, ঘুরবো। আর এই পাত্তাতু ভ্যালির যা যা সাইট সিনগুলো আছে সেগুলো সব দেখার চেষ্টা করব। যেমন রক গার্ডেন থেকে শুরু করে কাঁকে ড্যাম, যেতে পারবো কিনা জানি না, যাওয়ার চেষ্টা করব। এছাড়া আরও কিছু কিছু সাইট সিন আছে, সেগুলো সব দেখার চেষ্টা করবো সারাদিন ধরে, যতগুলো পারি সাইট সিন করে আবার ফিরে যাব বর্ধমান। সেটা আজকে রাতে আবার আমাদের রাত 8টা বাস ছাড়বে, পরদিন সকালে আবার আমরা বর্ধমান পৌঁছে যাব। তো আমাদের এই আজকের কর্মসূচি। এখন পৌঁছে গেছি পাত্তাতুতে। আর এই সুন্দর মুহূর্তটা উপভোগ করছি, এনজয় করছি। আর এখন তো মেরি ক্রিসমাস চলছে, তোমরা সবাই জানো। 25 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত সামনে নববর্ষ আসছে। একটু উৎসবের মেজাজ সবার মনের মধ্যে। আর সবাই বেরিয়ে পড়েছে ঘুরতে, আমরাও বেরিয়ে পড়েছি। আর এই সুন্দর মুহূর্তটা, এই সুন্দর বছরের শেষ দিনটা সবাই মিলে খুব আনন্দ করছি, এনজয় করছি। দেখাবো তোমাদের আজকে এই পাত্তাতু ভ্যালি ডিটেলস ভিডিও আমাকে লাইভ স্ট্রিম চ্যানেলে দেখালাম। এতক্ষণ আমাদের বাস জার্নি ভিডিও, ডিটেলস ভিডিও, একদম বর্ধমান থেকে শুরু করে পাত্তাতু ভ্যালি পর্যন্ত একটা খুব সুন্দর বাস জার্নি ভিডিও আমি কিছুদের মধ্যে নিয়ে আসবো আমার কাছে লাইভ স্ট্রিম চ্যানেলে। আর সেই সঙ্গে এই পাত্তাতু ভ্যালির ডিটেলস ভিডিও থাকবে। আর সেই সঙ্গে আমরা এখানে যেভাবে এই মুহূর্তটা এনজয় করবো, উপভোগ করবো, সব কিছু তুলে নিয়ে আসবো লাইভ স্ট্রিম চ্যানেলে। এখন এই মুহূর্তে আছি 29শে ডিসেম্বর 2024 সালে পাত্তাতুতে। থ্যাংক ইউ। পৌঁছে গেছি পাত্তাতু। এখন এখানে কিছুক্ষণ থাকবো, বোটিং ফোটিং করবো। পাশে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, ফ্যামিলি রেস্টুরেন্ট। ফ্যামিলি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো।
পাত্তাতু ভ্যালি যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো তুলে তুলে নিয়ে আসবো। এখন আছি পাত্তাতুতে, পৌঁছে গেছি সকালবেলা, এখন বাজে 8:30।